যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো আজকে সেটি হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতীয় গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। তিনি বলছেন যে মাথা উঁচু করে দেশে ফিরবেন। মানে এরকম কথা তো রাজনীতিবিদদের মুখে শোনাই যায় সবসময়, মাথা উঁচু করে থাকতে হবে, দেশ মাথা উঁচু করে থাকবে, এরকম নানান রকম বক্তব্য। এটি কি আসলে ওই রকম একটা বক্তব্য, নাকি একটা কোনো এটার পেছনে কোনো পরিকল্পনা বা মানে কার্যকর করবার মতো একটা কথা তিনি বলেছেন? দেখুন, বঙ্গবন্ধু কন্যা কখনোই মাথা নত করেননি। তিনি পৃথিবীতে কারো কাছেই মাথা নত করেন না, এটা সবাই জানেন, এটা বাংলাদেশের সকল মানুষ জানে, পৃথিবীব্যাপী সকল মানুষ জানে। তিনি কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে মাথা নত করেন না। তিনি যদি মাথা নত করতেন, বাংলাদেশের স্বার্থ বিক্রি করতেন, বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করতেন, তাহলে তিনি আরো দীর্ঘকাল ধরে রাষ্ট্র ক্ষমতা কন্টিনিউ করতে পারতেন। এবং শুধু তার ব্যাপারে নয়, তার যে পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কখনো মাথা নত করে, মাথা নিচু করে রাজনীতি করেননি। সবসময় উন্নত শির নিয়ে বাংলার মানুষের ভালোবাসার সঙ্গে কখনোই তিনি বিশ্বাসঘাতকতা করেননি। তিনিও পাকিস্তানের, অবিভক্ত পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। পাকিস্তানের 22 পরিবারের সঙ্গে তার পরিবারকে যুক্ত করে 23 নম্বর পরিবার হিসাবে তিনিও আবির্ভূত হতে পারতেন। কিন্তু বাংলার মানুষের ভালোবাসার সঙ্গে তিনি কখনো বিশ্বাসঘাতকতা করেননি, বাঙালির স্বার্থের সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের পদকে লোভনীয় পদের দিকে না তাকিয়ে তিনি বরং ফাঁসির মঞ্চে দাঁড়ানোর মতো সাহসিকতা দেখিয়েছেন। তার রক্তবীজের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনিও মাথা নত কখনোই কারো কাছে করেননি এবং করবেনও না। এই যে আপনি বললেন, এইভাবে একটা কথার কথা নাকি এটির একটা সিরিয়াস মানে কথা, যে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন, কার কাছে মাথা নত করলে ক্ষমতায় থাকতে পারতেন? এইটা তো এখন গোটা পৃথিবী জানে যে আপনি যেখানে বসে আছেন তাদের কাছে মাথা নত করলে, তাদেরকে সেন্ট মার্টিন দিয়ে দিলে, তাদের স্বার্থগুলো দিয়ে দিলে, আজকে যে গোলামী চুক্তিটি বাস্তবায়িত হচ্ছে আমেরিকার সঙ্গে, এরকম গোলামী চুক্তি যদি তিনি করতেন তাহলে তিনি কন্টিনিউ করতে পারতেন। এটি তো আজকে শুধু আমার কথা নয়, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকও জানে, বিশ্বব্যাপী যারা রাজনীতি সচেতন মানুষ তারাও জানেন, বঙ্গবন্ধু কন্যা ডিপ স্টেটের কাছে, আমেরিকার কাছে মাথা নত করলে, পশ্চিমাদের কাছে মাথা নত করলে, তিনি বাংলাদেশের স্বার্থ বিলীন করলে তার জন্য এই ধরনের পরিণতি অপেক্ষা করতো না। এই কথাটা আমরা মানে শেখ হাসিনার মুখেও শুনেছি, একদম সংসদেও তিনি বলেছেন যে আপনি যে বিষয়গুলো বলছিলেন। কিন্তু পরবর্তীতে আরেকটি গণমাধ্যমে, সম্ভবত সাউথ চায়না মর্নিং পোস্ট এরকম একটা নামের একটা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকার পতনে বা আওয়ামী লীগ পতনে বা সেই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত আছে এমন কোনো প্রমাণ নেই, এরকম একটা কথা। আমি একদম কোট করতে পারছি না, তবে এরকম কথা তিনি বলেছেন। এটি হয়তো রাজনৈতিক কৌশলগত কারণে এই ধরনের কথা আসতে পারে, কিন্তু এটি স্বতঃসিদ্ধ যে সরকার পতনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো, এমনকি জাতিসংঘেরও একটি অংশ যে এখানে সম্পৃক্ত ছিল, এটি তো আজকে দিবালোকের মতো সত্য। দেখুন, জাতিসংঘের যে ফলকার টুর্কের যে কমিশন, সেই কমিশন তারা বলল 1400 মানুষ হত্যা হয়েছে আন্দোলনের সময়, কিন্তু আজ পর্যন্ত ফলকার টুর্কের বন্ধু ইউনূস সাহেবও 1400 নয়, 1000 মানুষও, 900 মানুষের তালিকাও তৈরি করতে পারেনি। বিভিন্ন হবে হত্যাকাণ্ডের শিকার, বিভিন্ন হবে মৃত্যুর শিকার, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদেরকেও জুলাই যোদ্ধা বানিয়ে 800 কতজনের বেশি দিতে পারেননি। সুতরাং এইখানে যে পশ্চিমা অনেক শক্তি যুক্ত ছিল, ডলার খেকো বাংলাদেশে অনেকেই যে এর সঙ্গে সম্পৃক্ত ছিল, এটি তো আজকে আমার কথা নয়, আওয়ামী লীগের কথা নয়, এটি বাংলাদেশের মানুষের মুখে মুখে চাউর হয়েছে। এবং এই চাউর হওয়া বিষয়টি শুধু বাংলাদেশের মানুষের মধ্যে নয়, মানে গোটা বিশ্বব্যাপী বিষয়টি আলোচিত হয়েছে। তো সেখানে এটিকে হালকা করে দেখবা তখন সুযোগ নেই। নিশ্চয়ই সেই ডিপ স্টেটের কথা আগে পরে বহুবার আলোচনা হয়েছে, কিন্তু আপনারা সেটা আমলে নেন নাই কেন, সেটি একটা বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নটা এখন যাব না, সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে। কথা হচ্ছে যে এই যে যেটি জিজ্ঞাসা করছিলাম, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন, মানে এই পরিকল্পনাটা কি, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন? তিনি যথাশীঘ্র সম্ভবই ফিরবেন এবং এবছরের মধ্যেই ফিরবেন, এটি তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কেন সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে আপনি খেয়াল করে দেখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। পল্লবীর শিশু রামিসার পিতা আহাজারি করে বলছে, আমি বিচার চাই না। বিচার কার কাছে চাইবো? আপনারা তো বিচার করবেন না, বিচার করতে পারবেন না, বিচার করার কোনো ইচ্ছা আপনাদের নেই। আপনারা স্ট্যাম্প নিয়ে আসুন, আমি স্ট্যাম্পের উপর লিখে দিব যে আপনারা বিচার করতে পারবেন না। তাহলে এই যে রামিসার পিতা এই যে আহাজারিটা করছেন, একজন সদ্য যার কন্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, এরকম একজন শোকাহত পিতা তার ভিতর থেকে যে আহাজারিটা করছেন, সেই আহাজারিটা আজকে শুধু রামেশার পিতার নয়,
বাংলাদেশের অধিকাংশ মানুষই আজকে এই আহাজারির মধ্যেই আছে। প্রত্যেকটি মানুষের আহাজারিতে আজকে বাতাস ভারী হয়েছে। বাংলাদেশের মানুষ মনে প্রাণে প্রত্যাশা করছে যে বাঙালির শৌর্য বীর্যের প্রতীক এবং বাঙালির শান্তির প্রতীক বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করুন, এবং তিনি এসে বাঙালি জাতি যা হারিয়েছে, 5ই জানুয়ারি যা হারিয়েছে, যে ক্ষতিটি হয়েছে, দেশের যে সর্বনাশ হয়ে গেছে, দেশের সার্বভৌমত্ব আজকে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে পদদলিত হচ্ছে, সেই হারানো সার্বভৌমত্বকে ফিরিয়ে আনুন, স্বাধীনতার চেতনাকে ফিরিয়ে আনুন, বাঙালিকে শান্তিতে নিজ ভূমিতে বসবাস করা। বিচারের অভাবের কথা বলছিলেন, এরকম রামিসারা আওয়ামী লীগ আমলেও বিচারের জন্য কেঁদেছে, তখন বিচার হয় নাই, অনেক ভুরি ভুরি মামলার কথা বলা যাবে। আমি বলবো না যে আওয়ামী লীগ আমলে দু চারটি ঘটনা ঘটেনি এ ধরনের আত্মতুষ্টিমূলক কথা আমি কখনোই বলবো না। আওয়ামী লীগ আমলে হয়েছে, কিন্তু এইভাবে গণহারে ব্যাপক হারে এত ধর্ষণের শিকার স্বাধীনতার পরে আর কখনোই হয়নি। শুধু আওয়ামী লীগ আমল না, আগের বিএনপির আমলেও হয়নি, এরশাদ সাহেবের জামানাতেও হয়নি, কখনোই হয়নি। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে ধর্ষণের মহা উৎসব, নারীর যে নিরাপত্তাহীনতা, এত নিরাপত্তাহীন বাংলাদেশের স্বাধীনতার পরে কখনোই বাংলাদেশের নারীরা ছিল না। আমি একজন কন্যা সন্তানের পিতা, আমরা অনুভব করতে পারি। কোনো পরিসংখ্যান আছে যে 5ই আগস্টের পরে মানে আওয়ামী লীগ আমলে এখন ধর্ষণ বেড়েছে বা তার আগের আমলে ধর্ষণ? অবশ্যই এরকম আইন সালিশ কেন্দ্র এরকম পরিসংখ্যান দেয় বিভিন্ন সময়, মানে এরকম পরিসংখ্যান তো বহু পরিসংখ্যান তো পত্রিকা এসেছে, বিভিন্ন মিডিয়া এসেছে, এবং আপনারা সবাই বাংলাদেশের মানুষ এই পরিসংখ্যান জানে। আজকেও তো যাত্রাবাড়িতে আঙ্গুর খাওয়ানোর লোভ দেখে একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই পরিসংখ্যান হয়তো এই মুহূর্তে আপনার কাছে যেহেতু প্রস্তুতি নেই, সে কারণে এক্সাক্ট ফিগারটা তো বলা সম্ভব না, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে এখন নিয়মিত ঘটনা ঘটছে। বাংলাদেশের মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নাই। প্রত্যেকটি কন্যা শিশুর পিতা মাতা তারা উদ্বিগ্ন যে তার কন্যা শিশুটি নিরাপদ থাকবেন কিনা। শুধু কন্যা শিশু নয়, আজকে আপনি দেখেন আপনার দাউদকান্দিতে একটা ঘটনা ঘটেছে, সেখানে আওয়ামী লীগের একজন নেতাকে তার বাড়িতে হামলা করেছে। আওয়ামী লীগের সেই নেতাকে না পেয়ে তার কন্যাকে বিবস্ত্র করে তাকে তার শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছে। এটাও আপনার সোশ্যাল মিডিয়ায় এসেছে। আজ বাংলাদেশের যা ঘটছে, নারীরা আজকে যে পরিবার নিরাপত্তাহীন, যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, এটি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি শান্তিকামী মানুষ প্রত্যাশা করছেন বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসবেন। এবং এর বাইরেও পরিসংখ্যান দিয়ে যেহেতু বলছি না, অতীতের রেকর্ড যেহেতু আমাদের কারো কাছে নেই, অতএব এইটা নিয়ে এখন মানে স্ট্যাবলিশ আমরা করতে না পেরে, বরং এটা মানে আপনার কাছে প্রশ্নটা সেটি করি যে শেখ হাসিনা ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, খুবই দারুণ কথা, কিন্তু কিভাবে ফিরবেন সেই মানে সেই পরিকল্পনাটা জানতে চাই। কিভাবে তিনি ফিরবেন বা কবে? আপনি বলছেন এই বছরের মধ্যেই ফিরবেন, সেটি আগে অবশ্য দেখেছি নানক। আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যেই কোন একটি শুভক্ষণে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এবং এই স্বদেশ প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হবে। আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, ঢাকা মহানগরে আজকে যে ঢাকা মহানগর এবং আশেপাশের যে মানুষের বসবাস, 2 কোটি মানুষের বসবাস, ন্যূনতম 60% মানুষ ইনশাল্লাহ সেদিন রাস্তায় নেমে আসবে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানানোর জন্য। শুধু ঢাকা মহানগরে না, তিনি যেখানে নামবেন বা যে বিমানবন্দরে তিনি অবতরণ করবেন, সেখানেই শুধু নয়, যে পরিবেশটির সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় মানুষ সমবেত হবে জননেত্রী শেখ হাসিনাকে জয় বাংলা ধ্বনি দিয়ে স্বাগত জানানোর জন্য। মানুষের মধ্যে সেই জাগরণ সৃষ্টি হয়েছে হবে। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, যে মানে তখন 60% মানুষ নেমে আসবে স্বাগত জানাতে, এখন মানে 6% মানুষও নামতে পারছে না। এই পরিবর্তন কি হবে আসলে? যে দেখুন, একটি কথা বলি, একটি বিপর্যস্ত অবস্থা আমরা এখন অতিক্রম করছি, এটি বাস্তবতা। এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা মাঠে এখনো সেভাবে নামতে পারছি না, বিভিন্ন রাষ্ট্রীয় মেকানিজমের কারণে, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এবং বাঙালির কাছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা হচ্ছে সাহস এবং শৌর্যের প্রতীক। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তিনি সুপ্রিম কমান্ডার হিসাবে আওয়ামী লীগের প্রধান নেতা, এবং তিনি সাহস এবং শৌর্যের প্রতীক। তিনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, তখন বাঁধ ভাঙ্গা জোয়ার নামবে বাংলার রাজপথে, এবং এই বাঁধ ভাঙ্গা জোয়ার থামানোর মতো শক্তি পৃথিবীর কারণেই। আপনি যে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছেন, তখন আর সেই রাষ্ট্রীয় সন্ত্রাসটা থাকবে না? তখনও থাকবে। রাষ্ট্র চেষ্টা করবে। 1981 সালেও বঙ্গবন্ধু কন্যা যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তখন তো দিন আরো খারাপ ছিল। জিয়াউর রহমানের সেই দোর্দণ্ড প্রতাপশালী শাসনের সময়, তখন আপনি জানবেন
যে কর্নেল মোস্তাফিজুর রহমান, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুকে ইন্টারগেট করেছিল পাকিস্তান আর্মির হয়ে, সেই কর্নেল মোস্তাফিজুর রহমান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু কর্নেল মোস্তাফিজুর রহমান না, তখন সরাসরি পাকিস্তান সরকারকে এবং পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা আব্দুল আলী, সাইজুর রহমান, আনোয়ারুল হক, মির্জা নুরুল হুদা, এরকম অনেক প্রভাবশালী মন্ত্রীরা তখন জিয়ার ক্যাবিনেটে ছিলেন, যারা সরাসরি পাকিস্তান সরকারের পারপাসলি সার্ভ করতেন। শুধু তাই নয়, তখন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা প্রত্যাগত অফিসার ছিল তারাই হচ্ছে প্রাধান্য ছিল, তারাই কমান্ডে ছিল। মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে প্রত্যাগত অফিসাররা, পাকিস্তান প্রত্যাগত অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কমান্ড করত। সেরকম একটি দুর্বিষহ সময়েও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তখন তার বয়স ছিল মাত্র 37 বছর, সেই সময়ও তাকে থামিয়ে রাখতে পারেননি। সকল বাধা উপেক্ষা করে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন 1981 সালের 17 মে, এবং তিনি সাহসিকতার সঙ্গে জীবনের মায়া ত্যাগ করে তার বুকের দুটি শিশু, তখন সজীব ওয়াজেদের জয়ের বয়স 11 বছর, সাইমা ওয়াজেদ পুতুলের বয়স সম্ভবত 7 বছর, বুকের দুজন শিশুকে বোর্ডিং স্কুলে রেখে মা শেখ হাসিনা সবকিছু ত্যাগ করে বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বাধীনতাকে অর্থবহ করে তুলবার জন্য, মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। শুধু সেবারই নয়, এরপরে যখন তার তখন আরো কঠিন পরিস্থিতি ছিল, তখন তার মাথার উপর মৃত্যুদণ্ড ছিল না, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, কিন্তু তখন তিনি সেভাবে এসেছিলেন। কিন্তু এখন তার মাথার উপর মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখুন, মৃত্যুদণ্ডকে ভয় বঙ্গবন্ধু কন্যা পান না। মৃত্যুদণ্ড বঙ্গবন্ধুর উপরে ছিল। 1968 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে একদম ফাঁসির কাস্টে ঝুলানো চূড়ান্ত হয়, 69-এ গণঅভ্যুত্থান যখন হয়, তখন আইয়ুব খান গণঅভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি নিয়ে গোলটেবিল বৈঠকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। পাকিস্তান সরকারের 4 জন কেন্দ্রীয় মন্ত্রী এসে বঙ্গবন্ধুর সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে বৈঠক করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, সবুর খান সহ 4 জন মন্ত্রী, যে তুমি বা আপনি চলো আমরা গোলটেবিল বৈঠকে সমাধান করি। সেই গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু মুক্তি নিয়ে, প্যারোলে মুক্তি নিয়ে যাননি। তিনি জানেন তিনি যদি মুক্তি না নেন তার ফাঁসি হতে পারে। তো ফাঁসির ভয়, মৃত্যু ভয় বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো করেনি। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে কারাগারে, পাকিস্তানে ঢাকা ক্যান্টনমেন্টে কারাগারে তাকে পাঠিয়ে মেসেজ দিয়েছিল যে প্যারোলে মুক্তি না নিয়ে তিনি যেন পূর্ণ মুক্তি না হয়ে, এবং আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামিকেও কারাগারে রেখে তিনি যেন মুক্তি না নেন। যদি সেই